ভারত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বের মুখোশ এখন খুলে গিয়েছে। আগে সেই উষ্ণতা ভুলে এখন যেন বাণিজ্য যুদ্ধের দিকেই এগোচ্ছে দেশ দুটি। রাশিয়ার তেল কেনার ইস্যুতে ভারতে 25% শুল্ক আরোপে ট্রাম্পের সমালোচনা করে ভারত। এমনকি ট্রাম্পকে অসন্তুষ্ট করে দেশটির সঙ্গে বাণিজ্য বহাল রাখার ঘোষণাও দিয়ে বসে মোদী সরকার। তবে এতে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে বন্ধুত্ব ভুলে যে পদক্ষেপ নিয়ে বসলেন তা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক ঘোষণার সপ্তাহ না পেরোতেই এবার ভারতের ওপর আবারও অতিরিক্ত 25% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%, যা মার্কিন ইতিহাসে সর্বোচ্চ হারগুলোর মধ্যে একটি। আর তাতে এবার ঘুম হারাম নয়াদিল্লির। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুধবার ভারতের ওপর নতুন করে আরও 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এর কয়েক ঘন্টা পর মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট রাশিয়ার তেল কেনা ইস্যুতে আরও অনেক দেশের ওপরই কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। এমনকি তিনি রীতিমতো বাণিজ্য যুদ্ধের ইঙ্গিতে বলেছেন, আপনারা এখন আরও অনেক কিছুই দেখবেন, প্রচুর সেকেন্ডারি স্যাংশন আসছে, এমনকি চীনকেও এমন নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে বলে জানিয়েছেন তিনি। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত কার্যকর হবে 27 আগস্ট থেকে এবং এটি প্রভাব ফেলবে ভারতের বস্ত্র, রত্নগহনা, অটো পার্টস ও সামুদ্রিক খাদ্য শিল্পে। তবে আপাতত ইলেকট্রনিক্স ও ওষুধ খাত এই শুল্কের বাইরে থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে এই পদক্ষেপ বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভারতের শীর্ষ বাণিজ্য সংস্থাগুলোর মতে, এমন উচ্চ শুল্কের কারণে ভারতে 55% রপ্তানি হুমকির মুখে পড়বে। তবে ভারতের উচিত ধৈর্য ধরা এবং আগামী 6 মাস কোনো পাল্টা ব্যবস্থা না নেওয়া। ভয় বা হুমকির মধ্যে গঠনমূলক বাণিজ্য আলোচনায় যাওয়া সম্ভব নয় বলে মনে করছে সংস্থাগুলো। ট্রাম্প ও মোদির সম্পর্ক কখনোই খুব খারাপ ছিল না, তবে এই শুল্ক সিদ্ধান্ত এবং তার সুরে হুমকির দেশ দুই দেশের সম্পর্ককে এক নতুন উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। বিশ্ব এখন তাকিয়ে ভারত কিভাবে এর জবাব দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। রাশিয়া থেকে তেল কিনলে আরও অনেক দেশের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রুশ তেল কিনলে তার প্রশাসন আরও অনেক দেশকে সেকেন্ডারি স্যাংশন বা পরোক্ষ নিষেধাজ্ঞার মুখে ফেলবে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর নতুন শুল্ক আরোপের কয়েক ঘন্টা পর ট্রাম্প এই মন্তব্য করলেন। হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে চীনের দিকে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, আলোচনার অগ্রগতির উপর নির্ভর করে বেইজিংকেও এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। গেল বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়ালো 50%। আদেশ জারির 21 দিন পর থেকে এটি কার্যকর হবে। গাজার বুকে চলছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। দীর্ঘ 22 মাস ধরে ইসরায়েলের লাগাতার আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ এই উপত্যকা। হামাসকে উৎখাত ও জিম্মি উদ্ধারের অজুহাতে দিনরাত নির্বিচারে চালানো হচ্ছে বোমাবর্ষণ। এর পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে মানবিক সহায়তার সব পথ। খাদ্য, পানি ও ঔষধের তীব্র সংকটে ধুঁকছে গাজার কোটি মানুষ। এই নিপীড়িত জনপদে এবার খবর এলো, পুরো গাজা দখলে নিতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এতে সরাসরি সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনায় যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো গাজা দখল করা হবে কিনা তা একান্তই ইসরায়েলের ব্যাপার, যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে না। এমন বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট যে নেতানিয়াহু গাজা পুরোপুরি গ্রাস করলেও ট্রাম্প প্রশাসনের সমর্থন অব্যাহত থাকবে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এখন গাজার ৮৬% এলাকা সামরিক নিয়ন্ত্রণে রেখেছে। বিভিন্ন এলাকায় জোর করে বাস্তুচ্যুতি করা হচ্ছে সাধারণ মানুষকে। কেউ হারাচ্ছেন ঘর, কেউ পরিবার, আবার কেউ হারাচ্ছে জীবনের সব আশা। আর এই ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক সহানুভূতির বদলে ইসরায়েল পাচ্ছে বিশ্ব ক্ষমতার ছায়া। মার্কিন প্রশাসন যদিও দাবি করছে তারা গাজার মানুষের মানবিক চাহিদা পূরণের জন্য উদ্যোগ নিচ্ছে। ৮ দিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন গাজায় স্থাপন করা হবে নতুন খাদ্য বিতরণ কেন্দ্র। হোয়াইট হাউস থেকেও জানানো হয়েছিল শীঘ্রই ত্রাণ বিতরণের একটি পরিকল্পনা প্রকাশ করা হবে, কিন্তু বাস্তবে এখনও সেই পরিকল্পনার বাস্তবায়ন চোখে পড়েনি। নেতানিয়াহুর এই দখল পরিকল্পনা শুধু একটি ভূখণ্ড নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। যদি গাজা পুরোপুরি দখল করে নেয় ইসরায়েল, তবে তা এক ভয়ানক আগুনের খেলা শুরু করবে, যার প্রভাব ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে। আর এই খেলায় প্রধান পৃষ্ঠপোষক যদি হয় যুক্তরাষ্ট্র, তাহলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের আঘাতে এবার নিহত হয়েছে 2 ইহুদি সেনা। তারা খান ইউনিস শহরে সাজোয়া যানে চড়ে অভিযান চালাচ্ছিল। ঠিক সেই সময়ই আল কাসাম ব্রিগেড সেই যানটিকে ধ্বংস করে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। এর আগের দিন গত সপ্তাহে আহত হওয়া আরেক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল তারা। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক্সে এক পোস্টে বলেছেন, আমরা 3 জন তরুণ বীরকে হারিয়েছি। আমাদের কয়েকজন সেনা যারা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ও সব জিম্মিকে ফিরিয়ে আনার জন্য জীবন দিয়েছেন। নিহত 2 সেনার বয়স ছিল 20 ও 22 বছর এবং তারা গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের 51তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে তারা খান ইউনিস শহরে একটি সাজোয়া যানে বিস্ফোরণে নিহত হয়েছেন। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমের সামরিক প্রতিবেদকরা জানিয়েছেন এই বিস্ফোরণ একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা একজন যোদ্ধার পেতে রাখা বোমার মাধ্যমে ঘটানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে একই দিনে আরেকটি পৃথক ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় এক কর্মকর্তা ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে এএফপির হিসেবে 2023 সালের 27 অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলের 462 সেনা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। সরকারি তথ্যভিত্তিক এএফপির হিসাব অনুযায়ী ওই হামলায় 1219 জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের চালানো অভিযানে এখনও পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফজবির তাজ, এটিএন বাংলা। দখলদার ইসরায়েলকে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান। তিনি বলেছেন ইসরায়েলকে 1 ঘন্টার মধ্যেই ধ্বংস করা সম্ভব। এ সময় তিনি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংসের দিকে ইঙ্গিত দেন। লেবাননের গণমাধ্যম তার এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন,
গত ৮ মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র ১ ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। গতকাল ৫ আগস্ট এক টেলিভিশন ভাষণে হাজ রমজান নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে তিনি এসব কথা বলেন। নাইম কাসেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন। শেখ নাইম বলেন, আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ। হিজবুল্লাহ নেতা আরও বলেন, হাজ রমজান সবসময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন। তিনি বলেন, হাজ রমজান আল আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খোমেনি ও ইমাম খামেনির প্রতিও গভীর ভালোবাসা পোষণ করতেন। কাসেম এই সময় মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে। তিনি এ সময় প্রশ্ন তোলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে? তার ভাষায়, ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে প্রতিরোধ শক্তি অস্ত্র না ছাড়া পর্যন্ত তাদের আগ্রাসন বন্ধ হবে না, কিন্তু লেবাননের প্রতিরোধ শক্তি কোনোভাবেই তাদের অস্ত্র সমর্পণ করবে না। হিজবুল্লাহ তাদের লড়াই চালিয়ে যাবে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ফজবির তাজ, ATN বাংলা।